হ্যালো। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি এখন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কার্বনিল কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা। তো এই কার্বনিল কম্পাউন্ডের কার্বনের দেখুন দুইটা হাত খালি কার্বনিল ফাংশন গ্রুপের। তো দুইটা হাতে আমরা বিভিন্ন বিভিন্ন গ্রুপ অ্যাড করতে পারি। অ্যাকর্ডিং টু দ্য গ্রুপ আমরা এই কার্বনিল কম্পাউন্ডকে ভাগ করি কিছু ভাগে, দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি অ্যালডিহাইড আর একটাকে বলি হচ্ছে কিটোন। আমি যদি কার্বনিল মৌলকের দুই পাশে দুইটা হাইড্রোজেন দেই, সাপোজ এরকম যদি হয়, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, সেটাকে আমরা বলছি অ্যালডিহাইড। এটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড। আর যদি একটা কাজ করি আমি হচ্ছে এখন এক সাইড একটা অ্যালকাইল দিলাম আর এক পাশে একটা হাইড্রোজেন দিলাম, এটা অবভিয়াসলি একটা অ্যালডিহাইড, রাইট? জি স্যার। জি স্যার। এখন আমি যদি একটা কাজ করি যে ধরো এই পাশে দুই পাশে দুটো অ্যালকাইল দেই, কিটোন হবে। কিটোন হবে। ঠিক আছে, আচ্ছা। তো তখন আমরা সেটাকে যদি কিটোন বলি, এখন হচ্ছে আমি যদি দুটো অ্যালকাইলকে চেঞ্জ করে দিই, এখন কি এটা এখনো কিটোন না? জি স্যার। ওকে, আমরা একটা একটা করে एग्जांपल দেখি। তার মানে এই দুটোকে আমরা বলছি অ্যালডিহাইড আর এই দুটোকে বলছি কিটোন। তাহলে দেখো যে HCHO অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এখন যদি এটা হয়, এটা কি? কিটোন। এটা হচ্ছে কিটোন। কারণ দেখো কার্বনিল গ্রুপের দুই পাশে দুটো মিথাইল গ্রুপ আছে, দুটোই কিন্তু অ্যালকাইল। আমি যদি এখন দুইটা মিথাইল গ্রুপ না দিয়ে সাপোজ একটা দিতাম মিথাইল আর একটা দিতাম মিথাইল, তাহলে কিন্তু সেটা একটা কিটোন, কারণ এই পাশেও অ্যালকাইল এর পাশেও অ্যালকাইল, দুই পাশে অ্যালকাইল আছে, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে কিটোন আর এগুলো হচ্ছে অ্যালডিহাইড। এখন আসো যে আমরা কিন্তু এই যত ধরনের জৈব যৌগ পড়বো, আমি কিন্তু তোমাদেরকে একটা অ্যালগরিদমিক, আগের স্লাইড একটু যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু তোমাদেরকে একটা অ্যালগরিদম ফলো করার কথা বলছিলাম, যে আমরা হচ্ছে এটা ফলো করব, এইভাবে ভেবে পড়াশোনাটা শেষ করবো, এইভাবে ভেবে পড়বো। তোমাদের মনে পড়ে কিনা জানি না, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দ্য স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, দেন কিছু জৈব যৌগ যদি থাকে এরকম এগুলোর নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো তারপর হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ বা তার হচ্ছে কি বলে তোমার ওই যে অরবিটাল স্ট্রাকচার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, দেন ফিজিক্যাল প্রপার্টিজ, দেন আইসোমেরিজম, কিভাবে আমরা আগাবো আর কি। তো এখন আমরা এটা দেখবো, এর উপর দেখবো হচ্ছে অরবিটাল স্ট্রাকচার। অরবিটাল স্ট্রাকচার তো অরবিটাল স্ট্রাকচারটা কেমন আসলে? আমি দেখো কার্বনিল গ্রুপটাকে যখনই লিখছি আমি কিন্তু একটা কাজ করছি, আমি হচ্ছে কার্বনিল গ্রুপটাকে লিখতে যে এরকম একটা কাজ করছি, দেখো যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড এইভাবে লিখছি। এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে যে কার্বনটা আছে, কার্বনটার কোন হাইব্রিডাইজেশন হয়েছে, তাহলে বলো তো কোন হাইব্রিডাইজেশন হয়েছে এখানে? sp2। আচ্ছা, যারা জানে তারা তো খুব ভালো কথা, বাট অনেকে হয়তো বুঝতে পারতেছে না বা ধরতে পারতেছে না আসলে ঘটনা কি। যদি কখনো এমন হয় যে কার্বনের ক্ষেত্রে ফর কার্বন যদি কখনো এমন হয় যে 4 সিগমা বন্ড, তাহলে এটা সংকরণ হয় sp3, মানে হাইব্রিডাইজেশনের সংকরণ। যদি এমন হয় যে না 3টা সিগমা বন্ড একটা পাই বন্ড, তখন সেটা হচ্ছে sp2। আর যদি এমন হয় যে 2টা সিগমা 2টা পাই বন্ড, তখন সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। এখন কথা হলো যে সাপোজ সে দ্যাট এই সিগমা বন্ড মানে কি? সিগমা বন্ড মানে আসলে সিঙ্গেল বন্ড। আচ্ছা, আর পাই বন্ড মানে কি? পাই বন্ড কখন হয়?
ডাবল বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে। সিগমা বন্ডটাকে আমরা বলি যে এটাকে আমরা বলেছি হেড টু হেড ওভারল্যাপ অফ অরবিটাল, মানে মুখোমুখি অধিক্রমণের ফলে, পড়ছো না? জি স্যার। হেড টু হেড ওভারল্যাপিং অফ অরবিটাল। আর পাই বন্ডটাকে আমরা বলি হচ্ছে আসলে পাই বন্ডটা কখন দেখা যায়? ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে পাই বন্ড দেখা যায়, ট্রিপল বন্ড। এই ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে পাই বন্ড দেখা যায়। এই ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে, ধরো যদি ডাবল বন্ড থাকে তাহলে একটা হবে পাই বন্ড, একটা হবে সিগমা বন্ড। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা হবে সিগমা, বাকি দুটো হবে পাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে এখন এই যে ঘটনাটা ঘটছে, ডাবল বন্ড হলো একটা সিগমা একটা পাই। পাই বন্ড কখন পসিবল? তাহলে আগে সিগমা হবে তারপরে পাই পসিবল, সিগমা না হলে পাই বন্ড পসিবল না। আচ্ছা, পাই বন্ডটা বেসিক্যালি যেটা হয়, পাই বন্ডটা হচ্ছে তোমার এটাকে বলি প্যারালাল, মানে পাশাপাশি অধিক্রমণের ফলে। প্যারালাল ওভারল্যাপিং অফ অরবিটাল। তার মানে বুঝতেই পারতেছো যে তিনটা সিগমা একটা পাই মানে কি আসলে sp2 হাইব্রিডাইজেশনে অবশ্যই পাই বন্ড থাকে। এখন দেখো এখানে এটা হলো একটা সিঙ্গেল বন্ড, তার মানে এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এখানে একটা ডাবল বন্ড আছে, তার মানে একটা সিগমা একটা পাই। তাহলে কার্বনের এখানে তিনটা সিগমা বন্ড হলে একটা পাই বন্ড, তার মানে এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা, আর এই sp2 হাইব্রিডাইজেশনে বন্ড অ্যাঙ্গেল কত হয়? তোমরা ছোটবেলায় পড়ছো বন্ড অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি। 120। আরো পড়ছো কি জিনিস, এটা কেমন হয় দেখতে? প্লেনার ট্রায়াঙ্গুলার হবে, সমতলীয় ত্রিভুজাকার। পিরামিড। বুঝতে না? জি স্যার। ত্রিভুজাকৃতির। আচ্ছা, ওকে। তো আমরা জাস্ট আগের পড়াগুলোকে একটু রিভিউ করছি বা রিওয়াইন্ড করার চেষ্টা করছি, আর কিছুই না। ওকে, আচ্ছা। তো এখন আসো যে এই যে এটা গেল যে বন্ডিং এর 120 ট্রায়াঙ্গুলার হবে, তাহলে এই অরবিটাল চিত্রটা কেমন হয় এটা একটু দেখার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এই যোগটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো ঘটনাটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে এখানে ধরো কার্বন আছে আর এখানে হলো অক্সিজেন, তাই না? তো ঘটনাটা হলো কার্বনের যদি sp2 হাইব্রিডাইজেশন হয় তাহলে যে ঘটনাটা ঘটে, কার্বনের হচ্ছে তিনটা সিগমা বন্ড হয়। তো তিনটা সিগমা বন্ড মানে আসলে বেসিক্যালি যেটা হয়, তিনটা অরবিটাল থাকে যারা কিনা সংকরিত হয় এরকম, আর একটা অরবিটাল থাকে যেটা অসংকরিত অবস্থা থাকে, সেটাকে আমরা বলি পিজেড অরবিটাল। মনে পড়ে? এটাকে আমরা এরকম করে দাগ দিয়ে দেখাইতাম। জি স্যার। জি স্যার। এখন এইদিকে ধরেন একটা অক্সিজেন আছে, অক্সিজেন একটা হেড টু হেড ওভারল্যাপ করলো। আপনি যদি অক্সিজেনের ইলেকট্রনিক বিন্যাস করেন তাহলে দেখবেন 1s2 2s2 2px2 2py1 2pz1। এটা হচ্ছে বেসিক্যালি 2py আর এটা হচ্ছে 2pz। আর এটাও কিন্তু কার্বনের 2pz অসংকরিত, বাট এটা হচ্ছে এমনিতে একটা অরবিটাল যার মধ্যে একটা ইলেকট্রন আছে, এর মধ্যে একটা আছে, এদের মধ্যে একটা পাই বন্ড হলো, রাইট? আর এদিকে একটা হাইড্রোজেন এসে ধরেন কার্বনের সাথে বন্ড করলো, তাহলে এখানে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন। সো আলটিমেটলি আমি কি পাইলাম, যে ধরেন এখানে যে একটা হাইড্রোজেনের কথা আমি বলি, এখানে হাইড্রোজেনের কথা বললাম, তাহলে আলটিমেটলি হলো যে কার্বন দুই দিকে দুইটা হাইড্রোজেন আর এখানে অক্সিজেন আছে। এখন আমরা বলেন বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, ঠিক আছে? এই যে দুইটা অরবিটাল একসাথে একটার সাথে ওভারল্যাপ করলো, এটা কি হেড টু হেড না মুখোমুখি না? জি স্যার। জি স্যার। সিগমা বন্ড। আর এরা কি হেড টু হেড হচ্ছে না পাশাপাশি প্যারালাল? পাশাপাশি। প্যারালাল তো কখনো সিগমা না হলে পসিবল না, পসিবল হ্যাঁ স্যার। না। সো দ্যাট ইজ আমি বলছি যে এখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখন এখানে হাইব্রিডাইজেশন কত হয়েছে? হাইব্রিডাইজেশন হচ্ছে হলো আপনার sp2। এখানে আপনি হাইড্রোজেনের পরিবর্তে একটা অ্যালকাইল গ্রুপ রাখতে পারেন, এখানে অ্যালকাইল গ্রুপ রাখতে পারেন। ওকে, সো অরবিটাল চিত্র নিয়ে কথাবার্তা বলা শেষ। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনার নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে নামকরণ আমি পড়াই ফেলছি অলরেডি, সো আমি নামকরণ আর দেখবো না। আমি কিন্তু বলছি যখন আমি অ্যালডিহাইড কিটোন পড়বো তখন কিন্তু কোনো নামকরণ আর দেখাবো না আপনাদেরকে। হ্যাঁ, মনে আছে? জি স্যার। আচ্ছা, মনে আসলে থাকে 4-5 জনের যারা কিনা ক্লাসে রেসপন্স করে, বাকিরা কি ঘুমায় না কি করে আল্লাহ জানে।
যদিও অনেকে অনেক কষ্ট করে ক্লাস করে, অনেক দূরে দূরে যায়, বাজারে অনেকে বাজারে গিয়ে বসতে স্যার হয়। সবাই যদি কথা বলে তাহলে তো বোঝা যাবে না স্যার, এরকম নিশ্চয়ই বোঝা যাবে না, আবার তারপরে আমি তো জানি যে একদম স্পেসিফিক কয়েকজন রেসপন্স করে, হ্যাঁ, বাকিরা রেসপন্স করতে চায় না, কেন জানি। তো মনে মনে নিয়ে বসে থাকলে তো হবে না। সিলেটের একজন বিখ্যাত শিক্ষক বলে, মনে মনে মন কলা খেলে তো হবে না। তুমি মনে মনে একজনকে পছন্দ করলে আবার বললা না, কিন্তু দেখা গেলে পরে তার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো মনে রাখা যাবে না, বলতে হবে। হ্যাঁ, যে মনে করলাম, আমি তো জানি আমি মনে মনে ধরে বসে আছি। এখন দেখো, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আইসোমারিজম। তো আইসোমারিজম অলরেডি আমরা পড়ছি, আপনাদেরকে পড়াইছে হচ্ছে কুন্ডু স্যার কিছুটা পড়াইছিল, তারপরে বাকি পার্টটা চিশতি স্যার পড়াইছে না? জি স্যার। তার মধ্যে স্যার একটা আইসোমার আপনারা পড়ছেন, চেইন আইসোমার। চেইন আইসোমারিজম পড়ছেন তো এটা নাকি? জি স্যার পড়ছি। চেইন আইসোমারিজমে কি হয় আসলে বলেন তো দেখি, কি একজন, আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন। মুস্তাকিম 101। বলো তো চেইন আইসোমারিজমে কি হয়? পারবা না? পারবা না? আর কে পারবা? আমি যাকে জিজ্ঞেস করি, মেহেদী হাসান। মেহেদী হাসান কত এটি? আচ্ছা, মেহেদী হাসান হচ্ছে 100, শুধু 18। পারবা না? কি করছো চেইন আইসোমারিজম? রাকিব 19, তুমি বলো তো। রাকিবও পারবা না? কে আর সমান সংখ্যক পরমাণু বিশিষ্ট দুইটা অর্গানিক কম্পাউন্ড যদি একে অপরের সাথে শিকলের মতো আবদ্ধ থাকে সেটাকে চেইন আইসোমারিজম বলা হয়, স্ট্রাকচারাল আইসোমারিজম। শিকল ভাবে আবদ্ধ থাকে বলা ঠিক না, আসলে বলা উচিত যে কার্বন চেইন শিকলের শিকলে ভিন্ন। বা কার্বন শিকলের ভিন্নতা। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন CH3 CH2 CH2 CHO, মানে অ্যান্সারটি ছিল অদিতি নামে একজন, আমরা যতটুকু দেখলাম। এখানে দেখো যে এখানে শিকল কিন্তু এইটাই, এখানে শিকলে কার্বন হচ্ছে 4টা। হ্যাঁ, তো আমি যদি এখন এইটাকে একটু চেঞ্জ করি, ধরো এরকম করে যদি লিখি, এখন কিন্তু শিকলে হয় আপনি এটাকে শিকল ধরবেন অথবা এটাকে শিকল ধরতে হবে, তাই না? জি স্যার। সো আপনি যেটাকে শিকল ধরেন, আলটিমেটলি শিকলে কিন্তু কার্বন হচ্ছে 3টা, বা টোটাল কার্বন সংখ্যা 4টা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে আপনার কয়টা? 10টা, অক্সিজেন 1টা। হ্যাঁ, কিন্তু দুজনের গঠনগত দিকে ভিন্ন, শুধুমাত্র চেইনের ভিন্নতার জন্য ভিন্ন। হ্যাঁ, তো দ্যাট ইজ, আমরা বলছি একটার একটা চেইন আইসোমার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আসেন পজিশন আইসোমার। তো পজিশন আইসোমার যদি বলি, পজিশন আইসোমার মানে কি আসলে? পজিশন আইসোমার মানে অবস্থানের ভিত্তিতে যে ফাংশনাল গ্রুপের অবস্থান। ফাংশনাল গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য যে আইসোমারিজম, সেটাই তার পজিশনাল আইসোমারিজম। আমি এখন দুইটা এক্সাম্পল দিব, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন। আপনারা দেখে অনেক ভালোই পারেন, খালি চুপচাপ বসে থাকেন। যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন। কাকে জিজ্ঞেস করা যায়? নাজমুল হাসান 26, তুমি বলো তো এরা কি আইসোমার একে অপরের?
পারবা না নাকি তুমি নাই ক্লাসে? মাহবুবুর রহমান ফারহান 22। জি স্যার। জি স্যার। স্যার এটা পজিশন আইসোমার স্যার। পজিশন আইসোমার। স্যার এটা ওয়েট, প্রোপানলডিহাইডের উদাহরণ না? হোয়াটএভার ইট ইজ, সেটা তো অ্যানসার না। আমি জিজ্ঞেস করছি এটা কি আইসোমার। সাদিয়া কবির 08। জি স্যার। হুম, কি বলে জি এটা? স্যার, এটা পজিশনাল। ওকে, পজিশনাল। নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমি যদি এখন নাম্বারিং করি যোগটার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আছে, তাহলে এখন পরে যে সেকেন্ড যে যোগটা লিখছি, সেকেন্ড যোগটার আপনি কোনটাকে শিকল নেবেন? এটাকে কি শিকল নেওয়া যাবে? এটাকে শিকল নিলে কিন্তু ঝামেলা হবে, কার্যকরীমূলক বাদ হয়ে যাবে, তাই না? এটা শিকল নেওয়া যাবে না। জি স্যার। ওকে, তাহলে এখানে আপনি কি করতে পারেন স্যার? আপনি হচ্ছে হয় এইটাকে শিকল নিতে পারেন অথবা এইটাকে শিকল নিতে পারেন, দুইটা, রাইট? আপনার কাছে অপশন কয়টা? দুইটা। তাহলে কোনটা নেবেন স্যার? যেটাই নেন দেখতে একই রকম। জি স্যার। স্যার। ওকে ফাইন, তাহলে আমি নিলাম, ধরেন এইটা। নাম্বারিং শুরু করেন, 1 2 3। স্যার কি হলো? প্রোপানল। 2 মিথাইল প্রোপানল। ভালো কথা। কার্যকরী মৌলিকের অবস্থান কি চেঞ্জ হয়েছে না এখন 1 নাম্বারই আছে? 1 নম্বরেই আছে। এটা তো অলরেডি এখনো কি আইসোমার হিসেবে আছে স্যার? এটা এখনো হচ্ছে চেইন আইসোমার। চেইন আইসোমার স্যার। সো এটা কিন্তু এখন আর পজিশন আইসোমার হলো না। কেন? কজ অ্যালডিহাইড যেহেতু স্যার এটার পজিশন গ্রুপটা চেঞ্জ হয় নাই, অবস্থান চেঞ্জ করে নাই। অ্যালডিহাইড ফাংশন গ্রুপের অবস্থান এখনো আগের জায়গাতেই আছে। সো অ্যালডিহাইডের পজিশন আইসোমার পসিবল না। অ্যানসার পাইছেন? জি স্যার। জি স্যার। তাহলে এবার আসেন আমরা একটু দেখার চেষ্টা করি স্যার, তাহলে কার সম্ভব? অবশ্যই কিটোনের সম্ভব যদি অ্যালডিহাইডের না হয়। তাহলে কিটোনের একটা एग्जांपल দিই, CH3 C ডাবল বন্ড O CH2 CH2 CH3। তাহলে এখন আমরা এখান থেকে এটাকে কি লিখতে পারি দেখেন, আবার যদি লিখি CH3 CH2 C ডাবল বন্ড O CH2 CH3, দেখেন এটা হচ্ছে আপনার পেন্টানন 2 and this one is pentanon 3. এটা কিন্তু ডিফারেন্ট, একই জিনিস না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে পজিশন আইসোমার বুঝতে পারছেন? জি স্যার। হুম। জি স্যার। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। আমাদের পরের টপিকটা যেটা হচ্ছে সেটা এক ধরনের একটা আইসোমারিজম, দ্যাট ইজ কল্ড ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আপনাদের একটু পুরান দিনে নিয়ে যাব। তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে যেটা হয়, আসলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের ক্ষেত্রে দুইটা ফাংশন, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, বাট তাদের আণবিক সংখ্যা মানে তাদের মধ্যে অ্যাটম সংখ্যা সেম থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি অ্যাটম সংখ্যা সেম থাকে বাট তাদের ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হবে। এক্সাম্পল হিসেবে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে এরকম পড়ছিলাম যে অ্যালকোহল এবং ইথার। তো এই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ যদি আমি লিখলাম HCHO, এটার কি কোনো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পসিবল? আমি মনে আপনাদেরকে বলছিলাম যে অ্যালডিহাইড যদি হয় তাহলে অ্যালডিহাইডের একটা কিটোন সমাণু থাকে, আবার অ্যালকোহল যদি হয় অ্যালকোহলের একটা ইথার সমাণু থাকে। মনে আছে আপনাদের? জি স্যার বলছেন। তো অ্যালডিহাইডের কিটোন সমাণু, কিটোন তো এক কার্বন বিশিষ্ট হয় না, হয়? না স্যার। হ্যাঁ। স্যার কিটোন হয় না এক কার্বন বিশিষ্ট। তাহলে কি হয়? স্যার এটা অ্যালডিহাইড। এট লিস্ট 3 কার্বন তো থাকে স্যার। এট লিস্ট 3 কার্বন মাস্ট। তার মানে এইটা এবং CH3CHO এই দুজনের ক্ষেত্রে আসলে কি সম্ভব না? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কিটোন বিশিষ্ট সম্ভব না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, যদি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কিটোন বিশিষ্ট সম্ভব না হয় তাহলে আলটিমেটলি দুটো বাদ। ওকে ফাইন, দুটো বাদ। এখন দেখেন আমি যদি একটা ফাংশনাল গ্রুপ লিখে ধরেন CH3 CH2 CHO, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, তাহলে এটা একটা কিটোন সমাণু কি হবে স্যার? CH3COCH3। ওকে ডান। আর কিছু হবে? আচ্ছা, এবার আরেকটা জিনিস হবে, আপনারা একটু বলেন তো, সেটা হচ্ছে যে স্যার কিটোইনাল টটোমারিজম পড়ছেন?
জি হ্যাঁ? স্যার, জি স্যার, বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার কি কিটোনের কথা বলেন কি বুঝি হয় নাই। স্যার? কিটো ইনল টটোমারিজম, ওটা আসলে কি হয় স্যার? একটা কিটোনের একটা ইনল সমাণু থাকে। ইনল মানে কি স্যার? ইন যোগ অল। ধরেন কার্বন কার্বনের ডাবল বন্ড আছে আর এই জায়গায় একটা ওএইচ আছে, তাহলে এখানে হাইড্রোজেনের একটা হাত দেন, এখানে হাত দিলেন একটা, এখানে হাত দিলেন একটা। তাহলে দেখেন এটা কি হলো, আসলে একটা ইনল যোগ করছে, এখানে একটা ইন আছে আর যোগ আছে অল। তাহলে ইন আর অল যোগ করলে আগের এটা কাটে দেন, তাহলে নাম হলো ইনল। এখন দেখেন এখানে কার্বন কয়টা? দুইটা। হুম হুম, দুইটা। দুইটা কার্বন। তাহলে ইথিনল, রাইট? বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখন আসলে নামকরণ করবো। এটা নামকরণ করলে আমি কি লিখতে পারি দেখেন, আমি 1 নাম্বার কি ডান পাশেরটাকে দিব না বাম পাশেরটাকে দিব? স্যার বাম পাশেরটা, কারণ এখান থেকে ফাংশনাল গ্রুপটা আছে। ফাংশনাল গ্রুপ দুইটা এখানে, একটা হচ্ছে আপনার ডাবল বন্ড আর একটা হচ্ছে OH। বাট ডাবল বন্ডটা হচ্ছে গ্রুপ বি আর OH টা কি গ্রুপ সি। তাহলে প্রায়োরিটি কাকে দিব? স্যার গ্রুপ সি কে। গ্রুপ সি কে প্রায়োরিটি দিব। দেখছেন আপনাদেরকে যে গ্রুপ করে পড়াইছি, এখন দেখছেন খুব সুন্দর মতো বুঝতে সুবিধা হচ্ছে। 1 2। তাহলে এখন 1 হওয়ার পরে এখন দেখেন আপনি তাহলে নাম কি লিখবেন? ইথ, এটা হচ্ছে ওয়ার্ড রুট। তারপরে কি লিখবেন? 1 ইন, তারপরে 1 অল। এটা কেটে দেন, তার মানে ইথিনল। যেহেতু 1 1 দুইটাই, সো 1 1 আর না লিখলেও হবে, ফাইন, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এখানে একটা দিয়ে ধরেন হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল দিতাম, তাহলে কি ইথিনল হতো না প্রোপিনল হতো? প্রোপিনল হইতো স্যার। প্রোপিনল। প্রোপিনল 1 না 2? 1 2 3। স্যার 1। প্রোপিনল 2 হইতো। প্রোপিনল 2 হতো না? হ্যাঁ, প্রোপিনল 2 ইন 2 অল। 2 অল। নাম্বারিংটা এখন আমি ভুল করছি দেখেন, কারণ আপনি যদি এই পাশ থেকে স্টার্ট করেন, আপনি 1 2 এ যে ওএইচ পাচ্ছেন, এই পাশ থেকে করলে আপনি 2 এ পাচ্ছেন, বাট এই পাশ থেকে স্টার্ট করলে আবার ডাবল বন্ডটাও পাচ্ছেন। হ্যাঁ স্যার। নাম্বারিংটা ভুল করছি না? জি স্যার। আমি যা বলি তা যে সবসময় ঠিক তা তো না, একটু চিন্তা করতে হবে তো আপনাদের। তাহলে কি হবে? প্রোপ 1 ইন ইন 2 2 অল। এটাই आंसर। তাহলে এখন দেখেন এখানে কার্বন হচ্ছে কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 6টা। অক্সিজেন কয়টা? একটা। এখানে কার্বন কয়টা স্যার? এখানে কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা? 6টা। অক্সিজেন একটা। তাহলে কিটোন আর ইনল একে অপরের সমান। তাহলে কিটোন ইনল টটোমারিজম বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, সো তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে আমরা আইসোমারিজম পড়লাম, আইসোমারিজম পড়ার পরে আমরা কি পড়বো? এখন আইসোমারিজম পড়ার পরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই যে আমরা যে একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ দেখলাম, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন হোয়াট এভার ইট ইজ, এখানে যে কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপটা না একটা পোলার গ্রুপ। কেন কার্বনিল গ্রুপটা পোলার গ্রুপ? আমরা মাঝে মাঝে প্রশ্ন করি যে হোয়াই কার্বনিল গ্রুপ ইজ এ পোলার গ্রুপ, বা হয় কার্বনিল গ্রুপ ইজ পোলার। কেন কার্বনিল গ্রুপ পোলার? বলেন কার্বনিল গ্রুপ পোলার কেন? মানে এখানে স্যার মানে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? স্যার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, বন্ধন ভেঙে মানে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় কার্বনেরটা, তখন কার্বন আংশিক ধনাত্মক এবং কাহিনী হচ্ছে অক্সিজেন এবং কার্বনের মধ্যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5, অক্সিজেনের হচ্ছে 3.5। 3.5। এখন কথা হলো এখানে বন্ড আছে, কার্বন অক্সিজেনের মধ্যে দুইটা বন্ড আছে। তো মজার ব্যাপার হলো এই যে দুইটা বন্ড, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। সিগমা বন্ড খুবই স্ট্রং হয়, পাই বন্ড উইক হয়। কেন হয় আমরা একটু অরবিটাল চিত্রের দিকে তাকালে দেখবো। ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে একজনের সাথে আপনার বন্ধুর সাথে হেড টু হেড ওভারল্যাপ করছে, মানে সামনাসামনি হাত মিলাইছেন এইটা, আর এটা হচ্ছে পাশাপাশি দূরে থেকে, হ্যাঁ ডিস্টেন্সে থেকে হাত মিলাইছেন, তাহলে কোনটা বেশি স্ট্রেংথ পাবে? অবশ্যই যেটা আপনি সামনাসামনি করছেন, হ্যান্ডশেক, রাইট? তার মানে যেটা কিনা হেড টু হেড ওভারল্যাপিং হচ্ছে অরবিটালের, সেখানে স্ট্রেংথ বেশি। যেখানে কিনা আপনি দূর থেকে পাশাপাশি থেকে যেই কাজটা করছেন, এখানে বন্ড যদি করেন বা তাদের মধ্যে ইন্টারাকশন থাকে, দ্যাট ইজ উইক। তাহলে এখন বলেন এখানে যে দুইটা বন্ড আছে, ওয়ান ইজ সিগমা এন্ড আদার ইজ পাই, কোনটা আসলে আগে ভাঙবে বা কোনটার প্রতি ইলেকট্রনের প্রতি কেউ একজনের এফিনিটি বেশি হবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেটা? তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন এই পাই বন্ডের ইলেকট্রন নিজের দিকে পুল করবে। এখন এই পাই বন্ড মানে একটা বন্ডে কয়টা ইলেকট্রন স্যার? একটা বন্ডে দুইটা ইলেকট্রন। দুইটা। একটা হচ্ছে একজনের আর একটা হচ্ছে অন্যজনের। এখন ধরেন আমি এখানে বললাম যে এ আর বি এর মধ্যে ডাবল বন্ড আছে, কথার কথা। তো এখানে হলো একটা ডট একটা ক্রস দিলাম, তো ডটটা হচ্ছে ধরেন এ এর ইলেকট্রন, ক্রসটা বি এর ইলেকট্রন। বাট এখন বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে বি দুইটাই নিজের কাছে টানবে, বাট দুইটা নিজের কাছে টানলেও একটা তো নিজস্ব, অন্যের আরেকটাতে, অন্যেরটার জন্য একটা ডেল্টা মাইনাস, কার্বন একটা ডেল্টা প্লাস। তাহলে দেখেন এই যৌগটা একটা পোলার গ্রুপ হিসেবে কাজ করছে। এখন যৌগটা যদি পোলার গ্রুপ হিসেবে কাজ করে, আচ্ছা যদি পোলার গ্রুপ হিসেবে কাজ করে,
তাহলে এখন কথা হচ্ছে যে এই পোলার গ্রুপ হিসেবে কাজ করার কারণে দেখো কার্বনটা কিন্তু খুব ইজিলি প্লাস হয়ে গেছে। কার্বনটা প্লাস মানে কার্বনটা হচ্ছে একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে না ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে? স্যার প্লাস হয় তখন সে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে না? জি স্যার। তাই এটা যদি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এখন আমি যদি একটা নিউক্লিওফাইলকে নিয়ে আসি তাহলে নিউক্লিওফাইলটা অবশ্যই কার কাছে যাবে? অক্সিজেনের কাছে যাবে না কার্বনের অক্সিজেনের কাছে? হ্যাঁ না না, কার্বনের কাছে যাবে। কার্বনের কাছে যাবে। তাহলে নিউক্লিওফাইল থেকে এখানে একটা ইলেকট্রোফাইলে যুক্ত হচ্ছে, তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে যেহেতু কার্বনিল গ্রুপটা পোলার, তাহলে কার্বনিল যৌগসমূহ তার মানে অ্যালডিহাইড এবং কিটোন সমূহ নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? স্যার একটু আস্তে আস্তে পড়ালে ভালো হয়, ক্যাচ করতে পারতেছেন না। ক্যাচ করতে পারতেছেন না? আচ্ছা, এখানে এটা কি বুঝছেন যে কার্বনটা প্লাস আর অক্সিজেনটা মাইনাস? জি স্যার, এটা বুঝছি স্যার। পোলার এটা যদি বুঝে থাকেন কার্বন প্লাস আর অক্সিজেন মাইনাস, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া বলতে কি আসলে? যখন কোন একটা নিউক্লিওফাইল যে একটা ইলেকট্রোফাইলের কাছে যুক্ত হয়। তাহলে এখন যেহেতু কার্বনটা এখানে প্লাস, প্লাস মানে ইলেকট্রোফাইল আমি আপনাদেরকে পড়াইছি অলরেডি, তাহলে এখন যদি প্লাস মানে ইলেকট্রোফাইল হয়, তাহলে প্লাস মানে যদি ইলেকট্রোফাইল হয়, তাহলে এখন কথা হচ্ছে যে নিউক্লিওফাইলটা তো নেগেটিভ, তাহলে সে প্লাসের কাছে যাবে, কার্বনের কাছে যাবে। তাহলে এই জায়গায় কার্বনিল গ্রুপের কার্বনটা পজিটিভ হওয়ার কারণে অ্যাজ দ্য গ্রুপ ইজ এ পোলার গ্রুপ, এখানে দুইটা পোল আছে, একটা প্লাস পোল একটা মাইনাস পোল। সো প্লাস পোলটার কাছে কি হচ্ছে? কার্বনের কাছে যাচ্ছে একটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল কি অ্যাডিশন হচ্ছে, যুক্ত হচ্ছে, যুক্ত হচ্ছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে যদি যুক্ত হয়, তাহলে এটাকে কি বলতে পারি? নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া না? জি স্যার। সো ইফ ইট ইজ এ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, তার মানে অ্যালডিহাইড বা কিটোন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়। তো এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয় কনসেপ্টটা আপনাদের প্রচুর কাজে লাগবে। বাট মজার ব্যাপার হচ্ছে, ধরেন আপনার কাছে এখানে আমি তিনটা যৌগ দিলাম, একটা হচ্ছে এইচ, সি ডাবল বন্ড ও এইচ, এখানে কার্বনিল গ্রুপটা পোলার, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। আরেকটা দিলাম ধরেন এরকম যে আর, সি ডাবল বন্ড ও এইচ, আরেকটা দিলাম সেরকম যে আর, সি ডাবল বন্ড ও আর। এখন একটা প্রত্যেকটা কার্বনিল গ্রুপ কিন্তু পোলার, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এখন একটা নিউক্লিওফাইল আসলো, এর সাথে সে দেখলো তিনটা অপশন তার কাছে, এখানে তিনটা কার্বন প্লাস আছে, সে কোন কার্বনটার কাছে আগে যাবে? প্রথমটার কাছে যাবে। ভাই স্যার এখানে স্টেরিক বাধা কম। স্টেরিক বাধা কম। স্টেরিক বাধা কম স্যার। স্টেরিক বাধা কম। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করব, ঠিক আছে? দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে যে আপনার স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক বাধা, স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক বাধা। সো আমি স্টেরিক ফ্যাক্টর লিখছি, বিকজ আপনারা তো এখন বাংলায় পড়েন না। স্টেরিক ফ্যাক্টর, অনেকদিন হয়েছে পেন্টার সেন্সিটিভিটি কমে গেছে। সেকেন্ড ওয়ান ইজ ইন্ডাকটিভ ইফেক্ট। আপনারা কি ইন্ডাকটিভ ইফেক্ট বুঝেন? আবেশ ধর্ম বুঝেন? জি স্যার, ইলেকট্রনীয় প্রভাব স্যার ওরকম। ইন্ডাকটিভ ইফেক্ট মানে ধরেন কোন একটা যৌগ আছে, যৌগটাতে কার্বনের কাছে ইলেকট্রন আসছে, এখানে ধরেন একটা জেড আছে, যদি কার্বনের দিকে ইলেকট্রন আসে, সাপ্লাই আসে বা সাপোর্ট আসে, দ্যাট ইজ কল্ড প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, আবেশ ধর্ম। আর যদি কার্বন থেকে কারো দিকে চলে যায় ইলেকট্রন, দ্যাট ইজ মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আসলে ইন্ডাকটিভ ইফেক্ট ব্যাপারটা হচ্ছে, দেখেন এখানে একটা একক বন্ধন আছে, একক বন্ধনের ইলেকট্রন কার্বনের দিকে শিফট করে আসার মানে কি? কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। জি স্যার, জি স্যার। অথবা কার্বনের দিকে সাপ্লাই দিচ্ছে, দেয়ার একটা টেন্ডেন্সি থাকছে। তো এই ধরনের সাপোর্ট যারা দেয়, এটা আসলে কি একটা সিগমা বন্ডের ইলেকট্রন যদি ধরেন থাকার কথা মাঝামাঝি না থেকে কোন একজনের দিকে সরে আসতেছে, সো দ্যাট মিন্স এই বন্ডটা পোলার বন্ড হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে পোলারাইজেশন অফ সিগমা বন্ডকে আমরা বলি পোলারাইজেশন অফ সিগমা বন্ড, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশ ধর্ম, ঠিক আছে? এখন যদি সেই পোলারাইজেশনের কারণে ইলেকট্রন হচ্ছে কার্বনের দিকে যায়, দ্যাট ইজ কল্ড পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আর যদি কার্বন থেকে সরে যায়, দ্যাট ইজ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এখন অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, এই যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে আপনার প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়। তার মানে এই যে আমার যে এখানে একটা স্ট্রাকচার আছে, দেখেন এই স্ট্রাকচারে অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এই অ্যালকাইল গ্রুপটা কার্বনিল গ্রুপের কার্বনটা প্লাস হওয়ার কারণে তার দিকে একটা ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে একটা ইলেকট্রনের ফ্লো দিবে, আর এদিকে কয়টা কার্বন দিবে? দুইটা, মানে দুইটা অ্যালকাইল গ্রুপ দিবে। তাহলে আপনি চিন্তা করেন যে নিউক্লিওফাইল এসে কোন কার্বনটার কাছে যাবে? অ্যাকর্ডিং টু কুলম্বিক ফোর্সের ল, Fc ইকুয়াল হচ্ছে 1/4πε0, এটা আপনারা জানেন, ঠিক আছে? জি স্যার। Q1 Q2/r², মানে এই জায়গায় Q1 Q2 এর মান যত বেশি হবে, Fc এর মান তত বেশি হবে।
তার মানে নিউক্লিওফিলের চার্জ তো নির্দিষ্ট। এখন এই তিনটা কার্বনের মধ্যে যে কার্বনটার চার্জ বেশি হবে তাহলে নিউক্লিওফিল তার প্রতি বেশি আকৃষ্ট হবে, তার কাছে যাবে। জি স্যার। তাহলে দেখেন থার্ড কার্বনটার কাছে কি হচ্ছে, থার্ড কার্বনটার কাছে দুইটা অ্যালকাইল গ্রুপ তার সাপোর্ট দেওয়ার কারণে তার পজিটিভিটি কমে যাচ্ছে, তাহলে নিউক্লিওফিল কি তার কাছে যাবে? না স্যার। স্যার দেখবে সেকেন্ডের কাছে দেখতেছে একদম সাপোর্ট, তাহলে আরো কমে গেছে। এখন দেখবে তার কাছে আরেকটা অপশন আছে, ওই অপশনে হাইড্রোজেন গুলো সাপোর্ট দিচ্ছে খুব কম বা খুব একটা দিচ্ছে না, তাহলে আলটিমেটলি এই কার্বনটার পজিটিভিটি নিউক্লিওফিল যাবে আগে তার কাছে, তাহলে 1 নম্বরে তার কাছে, 2 নম্বরে তার কাছে, 3 নম্বরে তার কাছে যাবে। স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক বাধা মানে হচ্ছে অবস্থানগত বাধা। কি অবস্থা? স্টেরিও শব্দ থেকে আসছে স্টেরিক, স্টেরিও মিন্স 3 ডাইমেনশনাল। তাহলে এখন চিন্তা করেন এখানে যে একটা হাইড্রোজেন আছে খুব ছোট একটা গ্রুপ, এখানে হাইড্রোজেন একটা ছোট গ্রুপ, অ্যালকাইল কি ছোট গ্রুপ না বড় গ্রুপ? বড় গ্রুপ। হাইড্রোজেন ছোট, অ্যালকাইল বড়। এখন বলেন তো নিউক্লিওফিল কোথায় গেলে বাধা কম পাবে? প্রথমটায়, তারপরে দ্বিতীয়টায়, তারপরে তৃতীয়টায়। এই দুইটা ফ্যাক্টরকে কনসিডার করে আমরা বলতে পারছি যে এখানে এই অ্যালডিহাইডটা বেশি এই নিউক্লিওফিলের প্রতি বেশি সক্রিয়, দেন এটা, দেন হচ্ছে এটা। যাই হোক না কেন অবশ্যই অ্যালডিহাইড তো কিটোনের চেয়ে বেশি সক্রিয় এই বিক্রিয়ায়, তাই না? জি স্যার। অ্যালডিহাইডের মধ্যে সক্রিয়তার ঝামেলা আছে বলতে কি, প্রথমটা অন্য যে কোনো অ্যালডিহাইড থেকে বেশি সক্রিয়। তাহলে অন্য যে অ্যালডিহাইড গুলো আছে, ধরেন এই যে এরকম যদি অ্যালডিহাইড হয়, একটা ধরেন যে কাইন্ড অফ এরকম যে CH3 C ডাবল বন্ড H, এটা একটা অ্যালডিহাইড, এটাও অ্যালকাইল। আর এটা দিলাম ধরেন যে CH3 CH2 C ডাবল বন্ড H। এই দুজনের মধ্যে যদি এখন আমি আপনাকে বলি যে কোনটা বেশি সক্রিয়, বলেন তো দেখি। স্যার সবচেয়ে বেশি সক্রিয় স্যার প্রথমটা না স্যার? প্রথমটা না স্যার? দ্বিতীয়টা হবে স্যার। কেন দ্বিতীয়টা হবে? কোনটা বেশি সক্রিয় মানে কোনটা নিউক্লিওফিলের প্রতি বেশি আকৃষ্ট হবে? তার মানে হিসাবটা কোন জায়গায় আসলে আমি প্রথমটা হবে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। আপনি আবার হিসাব করবেন স্টেরিক বাধা, তাহলে একটা বড় গ্রুপ, ছোট গ্রুপ, অনেক বড় গ্রুপ, ছোট গ্রুপ। ওকে, ওয়েট। এখন দেখেন এই যে কার্বনটা এখানে সাপোর্ট দিচ্ছে একটা কার্বন, একটা অ্যালকাইল গ্রুপ এরও সাপোর্ট দিবে, এই অ্যালকাইল গ্রুপটাও সাপোর্ট দিবে। তো এখন যদি এই 2 নাম্বার কার্বনটা যদি তার কার্বনিল গ্রুপকে সাপোর্ট দেয়, তাহলে 3 নাম্বার কার্বনটা থেকে বা 2 নাম্বারটা সাপোর্ট পাবে। জি স্যার, এখান থেকে সাপোর্ট আসবে। তাহলে আলটিমেটলি এই জায়গায় সাপোর্ট আসছে বেশি, তাই 2টা তীর চিহ্ন দিলাম। এই জায়গায় সাপোর্ট আসছে কম, তাহলে একটা তীর চিহ্ন। তাহলে এখন বলেন বাধাও বেশি সেকেন্ডটাতে, আবার সেকেন্ডটাতে কি ইন্ডাকটিভ ইফেক্টও বেশি কাজ করে, তাহলে সেকেন্ডটা যে কার্বনটা আছে সেটা কম পজিটিভ হবে, তাহলে নিউক্লিওফিল তার কাছে যাবে দেরিতে। জি স্যার। নাম্বারে যাবে তার কাছে, 1 নম্বরে যাবে এর কাছে। তাহলে এবার আসলে আমরা একটু ঝামেলা করি। ঝামেলাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে স্যার আগেরটা একটু যাওয়া যাবে? দাঁড়াও, তার মানে প্রথমটাতে হচ্ছে দ্বিতীয়টা থেকে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া বেশি সক্রিয়। স্যার স্যার এখানে কি স্যার এই যে CH3 আর CH2 দুইটা কি একসাথেই মানে কাজ করতেছে, মানে ইলেকট্রনের যে ধাক্কা টানা এটা একসাথে সাপোর্ট দিচ্ছে? হ্যাঁ, সাপোর্ট দেওয়াটা একসাথে না স্যার? একসাথে। স্যার সাপোর্টের ব্যাপারটা একবার বলবেন। সাপোর্টের ব্যাপারটা হচ্ছে যখন কোন একটা কার্বন পজিটিভ হয়, সেই কার্বনটার পাশে যদি কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে অ্যালকাইল গ্রুপটা একটা ধনাত্মক আবেশধর্মের মাধ্যমে ইলেকট্রনের কিছুটা ফ্লো। ইলেকট্রনটা আসলে কোনো মানে একটা পয়েন্ট না, ইলেকট্রন ইজ এ ডেনসিটি, ইলেকট্রন ইজ এ ক্লাউড, একটা মেঘের মতো। তো ধরেন এই মেঘের যে একটা ক্লাউড আছে কার্বনের চারপাশে, সেটা হতে পারে তার পাশে কার্বনের দিকে সরায় দিল। এটা হচ্ছে সাপোর্ট বলছি আমরা। ঠিক আছে স্যার। ওকে জি স্যার। এখন দেখেন তাহলে এটা যদি হয়, ইন দ্যাট কেস আমরা হচ্ছে পরেরটা, এখানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কোনটা বেশি সক্রিয় নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া? সেকেন্ডটা স্যার। দ্বিতীয়টা। কেন স্যার? কারণ এখানে ইথাইল গ্রুপ সাপোর্ট দেয়, কিন্তু এখানে তাহলে এই CH2 টা দেখা যাবে কার্বনিল গ্রুপে না দিয়ে কার্বনিল গ্রুপ থেকে উল্টা নিচের দিকে টানবে, তাহলে নিউক্লিওফিল আসতে পারে। নিউক্লিওফিল কার কাছে যাবে আগে? 1 নম্বরে এর কাছে যাবে, 2 নম্বরে কাছে আগে যাবে, আর 1 নম্বরের কাছে পরে যাবে। 2 নম্বরের কাছে কেন আগে যাবে? 2 নম্বরে আমি কোনটা দিছি? মানে স্যার ডান দিকেরটা আর কি স্যার, ডান। আমি কোনটা দিছি সেটা দেখো। আচ্ছা স্যার। ওকে, তাহলে এখন আমরা যদি এটা দেখি, স্যার যদি ফ্লোরিন হয়, একটা হচ্ছে ক্লোরিন আর একটা ফ্লোরিন, এবার বলেন কোনটা বেশি সক্রিয়? স্যার ক্লোরিনের কাছে আগে যাবে স্যার। সেকেন্ডটা। সেকেন্ডটাতে বেশি আগে, সেকেন্ডটাতে আগে যাবে স্যার, কারণ ফ্লোরিন অধিক আগে যাবে। স্যার প্রথমটাতে আগে যাবে স্যার, প্রথমটাতে আগে যাবে স্যার।
ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লোরিনটা বেশি বেশি টানবে। তো বেশি বেশি টানাটা জি বোঝানোর স্যার। জন্য দুইটা তীর চিহ্ন দিলাম, জি স্যার। এখানে একটা দিলাম, তাহলে এটা হচ্ছে বেশি সক্রিয় হবে। হ্যাঁ, তাহলে নিউক্লিওফিল হ্যাঁ যদি স্যার। আসে সে কার কাছে যাবে আগে? আগে এর কাছে যাবে, এটা তারপর এর কাছে। তো এই জিনিসগুলো আসলে দেখবেন বইতে আপনি পাবেন না, এই জিনিসগুলো আমি আমার মতো করে বানায় করাইছি শুধুমাত্র আপনাদের যে বুঝছেন কিনা, আসলে আপনারা একটা প্রবলেমে পড়লে সলভ করতে পারবেন কিনা, বইয়ের বাইরে প্রবলেম আসলে সলভ করতে পারবেন কিনা সেই জিনিসটাকে ঝালাই করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম নিউক্লিওফিলিক যুতিবিক্রিয়ার সক্রিয়তা নিয়ে একটা আলোচনা হয়ে গেল আমাদের। তো এখন আমরা যেটা দেখবো আসলে যে জেনারেল প্রিপারেশন মেথড, আমরা কিন্তু এইভাবেই পড়ি, মেথড অফ প্রিপারেশন, মেথডস অফ প্রিপারেশন। আমি কিন্তু সব মেথডস অফ প্রিপারেশন আপনাদের দেখাবো না, আমি হচ্ছে আপনাদের সাথে দেখানো একটা দারুণ কাজ করবো। ফার্স্ট অফ অল, নাম্বার 1, অক্সিডেশন অফ অ্যালকোহল। যখন আপনাদেরকে অ্যালকোহল পড়াইছিলাম তখন আপনাদেরকে আমি বলছি আমি যাকে যে প্রশ্ন করবো সে সেই উত্তর দিবেন। কারার মাহমুদ আকাশ, আইডি 11। কারার মাহমুদ আকাশ নাই? তপু সরকার। জি স্যার। কি তপু সরকার বলো, আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তাহলে কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল জারণ করবেন? স্যার মনে নাই। মনে নাই? কি মনে আছে তোমার? আচ্ছা স্যার অ্যালডিহাইড পাবো। তোমার জিজ্ঞেস করছি। তানভীর আহমেদ শুভ। জি স্যার। বলো। স্যার অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইড পাবা? অ্যালডিহাইডের পানি। অ্যালডিহাইডের পানি পাওয়া যাবে। তাহলে তানভীর আহমেদ বলছে অ্যালডিহাইড পাওয়া যাবে। সবাই কি একমত? আচ্ছা সবাই একমত। এবার যদি বলি 2 ডিগ্রি অ্যালকোহল, স্যার কিটোন পাবো। কিটোন পাবো। বলেই ফেলছো কিটোন পাবো। আচ্ছা কিটোন। স্যার 3 ডিগ্রি অ্যালকোহল কোন বিক্রিয়া হবে না। বিক্রিয়া দিবে না স্যার। নো অক্সিডেশন। নো অক্সিডেশন। ব্রিলিয়ান্ট, তোমরা দেখি সব পারো, তার মানে নো রিঅ্যাকশন, রাইট? ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। স্যার সেকেন্ড মেথডে যাই আমরা। যদি সেকেন্ড মেথডটা কি স্যার? সেকেন্ড মেথডটা হচ্ছে ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহলস। তাহলে স্যার আপনারা জানেন যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন করি তাহলে এখান থেকে কি পাওয়া যায় স্যার? কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্যার অ্যালডিহাইড পাওয়া যায়। জি স্যার। রিওয়াইন্ড করবেন, আপনাদের অলরেডি পড়ায় ফেলাইছি। স্যার 2 ডিগ্রি অ্যালকোহল, কপার 300 ডিগ্রি, কিটোন পাওয়া যায়। কিটোন পাওয়া যায়। ঠিক আছে, ওকে। নাও স্যার ওজোনালাইসিস যেটাকে বলা হয়, বা অক্সিডেশন অফ অ্যালকিন উইথ ওজোন। পড়ছেন না এই বিক্রিয়া ইন্টারমিডিয়েটে? জি স্যার পড়ছি। জি স্যার। আপনাদের ভর্তি খুবই খুবই দারুণ টপিক ছিল, এখান থেকে প্রশ্ন আসতো। জি স্যার, কিন্তু স্কিপ করছি। স্কিপ করছেন? আপনি তো বলছেন স্যার আমি কিছুই পড়ি নাই, সবই তো স্কিপ করছেন। জি স্যার, ওই যে অর্গানিক স্কিপ করছেন একদম, না? জি স্যার। আচ্ছা, আর আর কিছু না স্যার। আর কিছুই না? আচ্ছা, এখন দেখেন আপনাদেরকে একটা শর্টকাট ম্যাজিক দেখাই। শর্টকাট ম্যাজিকটা হচ্ছে যে ধরেন আপনাকে আমি বললাম যে একটা স্ট্রাকচার হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি এটাকে বললাম আর আর, এটাকে বললাম আর প্রাইম, এটাকে বললাম ডাবল প্রাইম, এটাকে বললাম ট্রিপল প্রাইম। চারটা ভিন্ন রকম হতে পারে।
চারটা সেম হতে পারে, 4 কার্বন 4টা হাইড্রোজেন হতে পারে, 2টা অ্যালকাইল 2টা হাইড্রোজেন, একটা অ্যালকাইল 3টা হাইড্রোজেন, 3টা অ্যালকাইল 1টা হাইড্রোজেন, হোয়াট এভার ইট ইজ, এটা হচ্ছে একটা অ্যালকিন, রাইট? জি স্যার, অ্যালকিন। অ্যালকিনে আমরা ওজোন সংযোজন করব ইন প্রেজেন্স অফ জিঙ্ক, ডাস্ট এবং ওয়াটার। শর্টকাট উত্তর স্যার, এক ধাক্কায় কি হবে? শর্টকাটে কি করবেন, এই ডাবল বন্ডের মাঝখান দিয়ে কাটবেন। তাহলে কাটা 2 ভাগ করে ফেলান, তাহলে আর বা এইচ সি, আর বা এইচ ডাবল বন্ড, তার হাত খালি না, কারণ 2টা বন্ড ছিল, 2টা বন্ডই তো ভাঙছেন, দুজনে 2টা করে হাত জি খালি হবে না? আচ্ছা, আরেকটা হবে কিরকম স্যার, ডাবল বন্ড আর প্রাইম বা এইচ আর ডাবল ট্রিপল প্রাইম বা এইচ। আচ্ছা স্যার, এখন আপনি কি সংযোজন করছেন? ওজোন। তাহলে ওজোন থেকে যেটা করবেন, একটা করে অক্সিজেন বসে দেন। তাহলে দেখেন তো দুজনেরই 2টা করে হাত ফিল আপ হয়ে গেল। তাহলে এটা অ্যালডিহাইড বা কিটোন, এটাও অ্যালডিহাইড বা কিটোন। আর জিঙ্ক কি বানাবে? জিঙ্ক অক্সাইড আর পানি। আর আবার একটু বুঝাবেন এটা? মাঝখান দিয়ে কাটবা, 2 ভাগ করে 2টা করে অক্সিজেন দিয়ে দিবা, শেষ। জি স্যার। এখন যদি তোমার আমি এটা বলি, এটা এটা লিখবো আমি, একজন আমার অ্যানসার দিবা যে স্যার CH3 CH ডাবল বন্ড CH CH3। আমি যদি এটাকে ওজোন সংযোজন করি, জিঙ্ক, ডাস্ট আর ওয়াটারের উপস্থিতিতে, তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবো? আমি যাকে জিজ্ঞেস করব সে উত্তর দেব, অন্য কেউ উত্তর দেওয়া যাবে না। সাকিব 13। ওমা সাকিব শুনতে পাও না? আমি খালি এ সেকশনে পোলাপানে ডাকি, দেখি বি সেকশন মানে রাখতে, বি সেকশনকে ডাকি। আবু সুফিয়ান খান। আবু সুফিয়ান খান ফ্রম দ্য এপিগ্লটিস। মাই নেম ইজ খান, দেখছো? জি স্যার। দেখছো মাই নেম ইজ খান? জি স্যার। ঠিক করে খান বলো তো। স্যার বলো খান, কিভাবে খান বলো, মাই নেম ইজ খান কিভাবে খান কি কিনা বলে দেখছো? জি স্যার। স্যার শাহরুখ খানের টা না স্যার, শাহরুখ খানের টা। ফ্রম এপিগ্লটিস, হ্যাঁ ফ্রম দ্য এপিগ্লটিস। ওকে বলো তুমি এখানে যে কি হবে, এটা থেকে কি উৎপন্ন হবে বলো। আমি স্যার তোমার জিজ্ঞেস করছি তো, কারে জিজ্ঞেস করছি? ও জি স্যার। স্যার দুইটা স্যার অ্যালডিহাইড তৈরি হবে স্যার, ইথানল। ইথানল। তার মানে স্যার আমরা এটা পাবো। অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, অসুবিধা দূর করে ধরেন, এটা আপনি মাঝখান দিয়ে কাটেন, কাটলে পরে কি হয় স্যার? এরকম হয়। স্যার মিথানল না? মিথানল কেন? ইথানল পাবো স্যার। জি স্যার। আমি একটু কাইটা কেটে দেখাই আপনাদেরকে, কাইটা কেটে এইভাবে দেখালাম, দেখেন এটা মাঝখান দিয়ে কাটছি তো, তাহলে এরকম দাঁড়ায় CH3 ডাবল বন্ড H। জি স্যার, এরকম H CH3। CH3 তাহলে অক্সিজেন দিয়ে দেন। জি স্যার। ইথানল, দুটো ইথানল প্যানেল। হ্যাঁ স্যার। কি বোঝা গেল? জি স্যার। দেখেন দারুণ কাজ করি, দেখেন এখানে আমি 2টা হাইড্রোজেনের জায়গায় 2টা মিথাইল দিলাম, মিথাইল। তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় মিথাইল হবে, এখানে হাইড্রোজেনের জায়গায় মিথাইল হবে, তাহলে কিটোন হয়ে গেল। কিটোন হয়ে যাবে। কিটোন, প্রোপানল। খুব কঠিন, সহজ, খুব সহজ, জানতে পারলে বুঝতে পারলে কিভাবে পড়তে হয়, কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা জিনিস যেটা দেখবো, সেটা হচ্ছে যে এটা আপনারা 9-10 এর বইতে পড়ছেন, যে হাইড্রেশন অফ অ্যালকিন। কাইন্ড অফ এরকম ছিল যে H C ট্রিপল বন্ড CH, মার্কারি 2+ ক্যাটালিস্টের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে 20% সালফিউরিক অ্যাসিড। যদি ওয়াটার সংযোজন করি আমরা, তাহলে দেখেন এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। পানি সংযোজন করব, পানি হচ্ছে একটা অপ্রতিসম বিকারক, পানির একটা ধনাত্মক অংশ আছে, একটা ঋণাত্মক অংশ আছে। তাহলে মার্কোনিকভের নীতি অনুযায়ী আমরা কি করা উচিত? তেলের মাথায় তেল দেওয়া উচিত। তেলের মাথায় তেল দেওয়া স্যার। ধরেন এখানে মিথাইল আছে বা হাইড্রোজেন, যেটাই থাকুক না কেন, মিথাইল থাকলে অবশ্যই আমি এই কার্বনের কাছে কি দিব? হাইড্রোজেন কি দিব? হাইড্রোজেন থাকলে তো যে কারোর কাছে যে কাউকে তেলই হয় নাকি, তখন তো তেলা মাথায় তেলের প্রশ্ন আসে না। না স্যার। আলটিমেটলি আপনি এখান থেকে কি পাবেন? CH3 বা H C ডাবল বন্ড CH, এখানে একটা H আসবে আর এখানে আসবে OH। স্যার এটা একটা ইনল না? জি স্যার। স্যার ইনলের একটা কি সমান থাকে? কিটোন সমান হতে না? কিটোন। তার মানে CH3 বা H C ডাবল বন্ড O CH3।
তাহলে যদি দুটাই হয় হাইড্রোজেন তাহলে আপনি পাবেন কি CH3COH, আর যদি একটা হয় মিথাইল তাহলে আপনি পাবেন CH3COCH3। তার মানে এখান থেকে আপনি অ্যালডিহাইডও বানাতে পারবেন, আবার কি বানাতে পারবেন, কিটোনও বানাতে পারবেন। কিটোনও বানাতে পারবো। এই ধরনের অনেক প্রিপারেশন প্রসেস আছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আর দুটো আছে, দুটো আমি নেক্সট ক্লাসে দেখা দিব না, বিকজ সি আর ডি সেকশন একটু এখানে এসে স্টপ হয়েছে, আমি আর আপনাদের পড়াবো না, এখানে স্টপ করে দিব। পরের দিন আমরা হচ্ছে ওই কার্বন গ্রুপের রিঅ্যাকশন দেখবো। দেখো স্যার বলেন স্যার। স্যার এই কিটো ইনল পর্যন্ত কেন থাকে না স্যার, ওইবার কিটোনে চলে যায় কেন স্যার? ও আচ্ছা, এটাতে কেন যায়? নামই তো কিটোইনল বাবা। কিটোন আর ইনলের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কাজ করে, গতিশীল সাম্যাবস্থা কাজ করে। দ্যাট ইজ এ কিটোন এবং ইনল দুটোই পাবো। যদি কোনো একটা বিক্রিয়াতে তুমি এটা পাও প্রোডাক্ট, তুমি ভাবার দরকার নেই যে এটা প্রোডাক্ট হিসেবে আছে, এটার সাথে কিছু পরিমাণ ইনলও থাকবে, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কাজ করবে, সাম্যাবস্থা কাজ করবে, ঠিক আছে? জি স্যার। তো এই জন্য স্যার এই দুটার মধ্যেই খালি টোটোমারিজম হয়। হ্যাঁ, এরকম স্ট্রাকচার যারা আছে তার মধ্যে টোটোমারিজম হবে, অন্যদের মধ্যে হবে না। জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই? স্যার। জি স্যার। স্যার আপনি একদিন স্যার আপনি ভিডিও অন করে ক্লাস নেন তো স্যার। আমার ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট, তো দিস